হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার থেকে একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের ইতিহাসে প্রাচীন যুগের পরিসমাপ্তি ঘটে অষ্টাদশ শতাব্দীতে। আর আরেকটা বিষয় প্রথমেই তোমাদের বলি, নোটসের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু তোমাদের পরীক্ষার নম্বর। অনেকে বলে অনেক লিখেছি স্যার, নাম্বার পাচ্ছি না। নাম্বার পাবে কি করে? একটা নোটস তোমরা দেখো এবং যে কোনো বই থেকে তোমরা দেখো, বা যে সোর্স তোমার কাছে আছে নোটস, তোমাদের টিচার যা লেখাচ্ছে সেটাকে মেলাও এই নোটসের সঙ্গে। তখন তুমি কম্পেয়ার করলে কোয়ালিটি বুঝতে পারবে যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস এই নোটসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ কোয়ালিটিটা কিন্তু তোমাদের অনার্সের ক্ষেত্রে একটু ম্যাটার করে, কারণ তোমাকে ব্যক্তিগতভাবে কেউ চিনছে না। তোমার যিনি পরীক্ষক খাতা দেখছেন, তোমার খাতার যে লেখা সেটা দেখেই তোমাকে বিচার করা হচ্ছে। তাই নোটসের কোয়ালিটি কিন্তু তোমাকে মেনটেন করতে হবে সেভাবে। দেখো কিভাবে লিখবে। ভারতের ইতিহাসে প্রাচীন যুগের পরিসমাপ্তি ঘটে অষ্টাদশ শতাব্দীতে, যা মধ্যযুগের সূচনা পর্ব। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয় ভারতে মুসলিম শক্তির আগমনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়কাল থেকে শুরু করে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পূর্ববর্তী সময় পর্যন্ত সাধারণভাবে মুসলিম যুগ নামে পরিচিত। ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। একটি সুসংহত রাষ্ট্র কাঠামো ধারণা বিকশিত হয়। এই মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, যা তৎকালীন রাজনৈতিক বাস্তবতা ও ইসলামীয় ইতিহাসের এক জটিল সংমিশ্রণ। নিচে এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। প্রথমেই দেখো, প্রথম বৈশিষ্ট্য যেটা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাজতন্ত্রের প্রকৃতি ও ঐশ্বরিক অধিকারের দাবি। ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে শাসকের সাথে সরাসরি ঐশ্বরীয় শক্তির সম্পর্কের কথা বলা হলেও মধ্যযুগে দিল্লির সালতানাতের শাসকরা নিজেদের ক্ষমতার বৈধতা প্রমাণের জন্য ঐশ্বরিক সংযোগ দাবি করতেন। অনেক সুলতান নিজেদের আল্লাহর ছায়া হিসাবে ঘোষণা করতেন, যা ছিল তাদের রাজতান্ত্রিক ক্ষমতার নতুন তত্ত্বায়ন। তারা বিশ্বাস করতেন যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে তারা শাসন করার ক্ষমতা লাভ করেছে। এটি ছিল পূর্ববর্তী ইসলামীয় ধারণা, যেখানে ক্ষমতা ঈশ্বর থেকে পয়গম্বর এবং তারপর খলিফার মাধ্যমে প্রবাহিত হতো, এবং তার থেকে একটি গুরুত্বপূর্ণ বিচ্যুতি, আগে খলিফার সর্বেসর্বা ছিল, কিন্তু এই সময় এই মধ্যযুগে এখানে কিন্তু যিনি শাসক অর্থাৎ রাজা, তিনিই হচ্ছেন সর্বেসর্বা। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শরীয়তের সীমিত প্রয়োগ ও রাষ্ট্রীয় প্রয়োজনের প্রাধান্য। মধ্যযুগে দিল্লির সালতানাতের শাসন মূলত স্বৈরাচারী ছিল এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতা সুলতানের হাতে কেন্দ্রীভূত ছিল। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শরীয়তের বিধিবিধান প্রয়োগ অনেক ক্ষেত্রেই সীমিত ছিল। সুলতানরা বাস্তববাদী ছিলেন এবং প্রশাসনিক ও সামাজিক প্রয়োজনের ভিত্তিতে আইন প্রণয়ন করতেন, যা সবসময় শরীয়তের নীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। উদাহরণস্বরূপ, শরীয়ত অনুযায়ী পৌত্তলিকদের সরকারি পদে নিয়োগ বা সুদ গ্রহণ নিষিদ্ধ হলেও সুলতানি আমলে হিন্দুরা গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন এবং ঋণ আদান প্রদান ও সুদ গ্রহণ প্রচলিত ছিল। সুলতানরা ধর্মীয় মতাদর্শের চেয়ে তাদের শাসনকে সুসংগত রাখা এবং সাম্রাজ্যের স্থিতিশীলতার ওপরেই অধিক গুরুত্ব দিতেন। পরের পয়েন্ট এবং নোটসের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা ভালো নম্বর পেয়ে পলিটিক্যাল সায়েন্স অনার্সটা ক্লিয়ার করতে চাইছো, অবশ্যই তোমরা নিচের নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমাদের 4 সেমিস্টারে 4টে পেপার, অনেক সিলেবাস, খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো তারপরের পয়েন্ট কি আছে, উলেমাদের সীমিত রাজনৈতিক প্রভাব। তুর্ক আফগান শাসনকালে ধর্মীয় বিধান বা উলেমারা রাষ্ট্রীয় প্রশাসনের সরাসরি নীতি নির্ধারণের ক্ষমতা রাখতেন না। কোরআন ও শরীয়ত সম্পর্কে গভীর জ্ঞান থাকার কারণে
তারা সুলতানদের ধর্মীয় বিষয়ে পরামর্শ দিতেন এবং বিচার বিভাগীয় কিছু পদে তাদের প্রভাব ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূল সিদ্ধান্তগুলি মূলত নিজেরাই গ্রহণ করত। উলেমাদের ভূমিকা ছিল মূলত পরামর্শদাতার, শাসকের নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, খলিফাদের প্রতি আনুগত্যের রাজনৈতিক গুরুত্ব। খলিফাদের প্রতি আনুগত্য প্রদর্শন মধ্যযুগের সুলতানদের জন্য একটি প্রথাগত বিষয় ছিল, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল। উচ্চাকাঙ্ক্ষী সুলতানরা মূলত নিজস্ব সামরিক শক্তির জোরেই ক্ষমতা দখল করতেন ও তা টিকিয়ে রাখতেন। সুতরাং তাদের সিংহাসন আরোহণের ক্ষেত্রে খলিফাদের অনুমোদন বা ইচ্ছার গুরুত্ব ছিল খুব নগণ্য। এই আনুগত্য ছিল সাম্রাজ্যের বৈধতা প্রমাণের একটি কৌশলগত পদক্ষেপ মাত্র, যা আন্তর্জাতিক মুসলিম বিশ্বে তাদের অবস্থানকে শক্তিশালী করত। তারপরে কি বলা হচ্ছে দেখো, সামরিক রাষ্ট্রের প্রকৃতি। দিল্লি সালতানাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এর সামরিক প্রকৃতি, আর এই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সামরিক শক্তির ওপর ভিত্তি করে এবং শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি অপরিহার্য ছিল। সুলতানরা তরবারির জোরে রাজ্য জয় করতেন এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর প্রধান ভূমিকা পালন করত। এই কারণে মধ্যযুগে এই রাষ্ট্র ব্যবস্থাকে অনেক সময় সামরিক রাষ্ট্র বা এর কার্যাবলীর দিক থেকে পুলিশি রাষ্ট্র হিসাবে অভিহিত করা হয়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষা ছিল প্রধান কাজ। এবার হচ্ছে দেখো, অভিজাত তন্ত্রের ভূমিকা। সুলতান বলছে, যদিও সুলতান ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা, কিন্তু বিশাল সাম্রাজ্যের প্রশাসন পরিচালনার জন্য তাকে অভিজাত শ্রেণীর ওপর নির্ভর করতে হতো। তুর্কি ও পরবর্তীতে আফগান অভিজাতরা রাষ্ট্রের উচ্চ পদগুলিতে প্রভাব বিস্তার করেছিল। তারা ছিলেন সুলতানের ক্ষমতা ও শাসনের ভিত্তি। তবে লক্ষণীয় যে গ্রামাঞ্চলে স্থানীয় হিন্দু অভিজাতদের যথেষ্ট প্রতিপত্তি ছিল এবং তারা স্থানীয় প্রশাসন ও ভূমি রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আর এই অভিজাততন্ত্র ছিল সুলতানি শাসনের একটি অপরিহার্য অংশ। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহার স্বরূপ বলা যায়, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতার ফসল। এটি একদিকে যেমন প্রচলিত ইসলামীয় রাষ্ট্রতত্ত্ব থেকে সরে এসে শাসক হিসাবে সুলতানের ক্ষমতা ও মর্যাদা প্রতিষ্ঠা করেছিল, তেমনি রাষ্ট্রীয় প্রশাসন ও প্রশাসনিক দক্ষতার উপর জোর দিয়েছিল। সামরিক শক্তি ছিল এই রাষ্ট্রের ভিত্তি এবং প্রশাসন পরিচালনায় সুলতানকে অভিজাত শ্রেণীর উপর নির্ভর করতে হতো। শরীয়তের নীতি সম্পূর্ণভাবে অনুসৃত না হলেও ন্যায় বিচার ও সামাজিক ভারসাম্য রক্ষার চেষ্টা পরিলক্ষিত হয়। সামগ্রিকভাবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ছিল ক্ষমতার কেন্দ্রীভবন, সামরিক শক্তি ও রাজনৈতিক বিচক্ষণতার এক বিশেষ মেলবন্ধন, যা প্রায় 6 শতাব্দী ধরে ভারতে মুসলিম শাসনকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিল। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, ইংলিশ ভার্সানের নোটসটা একটু দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা ইংলিশ ভার্সানের নোটসটা এবার একটু দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, আর তোমরাও চাইলে অ্যাডমিশন নিতে পারো। এই ধরনের নোটসের কোয়ালিটি আমাদের দেখো, এইরকম কোয়ালিটি মেনটেন করে তোমরা যদি পরীক্ষায় লিখতে পারো, অবশ্যই তোমরা ভালো নম্বর আশা করতে পারো।